মবের ভয় রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে। মব বড় না রাষ্ট্র বড়, নির্বাচনকে প্রভাবিত তীব্রভাবে এটা নির্বাচনকে প্রভাবিত করবে। কারণ এই মব দিয়ে ভোটের রেজাল্ট ছিনিয়ে নেওয়া হবে কোনো কোনো জায়গায়। এই মব দিয়ে কোনো কোনো কেন্দ্র দখল করে ফেলা হবে এবং প্রশাসনের সেই সক্ষমতা সাহস নাই এই মবের বিরুদ্ধে তারা দাঁড়াবে। এই নির্বাচনে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে বা ভোটার আছে, কিছু সাপোর্টার গ্রুপ আছে, আওয়ামী লীগের নির্বাচনে নাই। তো সেই আওয়ামী লীগের ভোটগুলো কি আপনারা এক্সপেক্ট করেন যে আপনাদের কাছে আসতে পারে? আওয়ামী লীগের ভোট সবাই চাচ্ছে, এখনো জাতীয় পার্টি চায়নি, কিন্তু সবাই বলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে। জাতীয় পার্টি কোনো কারণে ভোটে থাকতে না পারলে বা উইথড্র করলে ভোটের মাঠে জামাত এবং এনসিপি বিএনপিকে ব্ল্যাকমেল করবে, কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, টেলিক্যাশ প্রেজেন্টস রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা আলোচনা অবভিয়াসলি, আপনি এসেছেন নির্বাচন নিয়েই আলোচনা করব। আমাদের প্রোগ্রামের নামও রোড টু ইলেকশন। নির্বাচনী যে মনোনয়নপত্র দাখিল হয়েছিল সেই যাচাই বাছাই পর্ব শেষ হয়েছে। তো আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইব, জাতীয় পার্টি কতগুলো আসনে কতগুলো মনোনয়নপত্র দাখিল করেছিল এবং যাচাই বাছাইয়ে কতগুলো তারা টিকেছে? প্রায় 220টি আসনে 224 জন আমাদের মনোনয়ন জমা দিয়েছিলেন। আমরা জানতে পারলাম এখন পর্যন্ত প্রায় 20টি বা 22টি মনোনয়ন বাতিল হয়েছে। সো প্রায় 200টির মতো আসনে আমাদের প্রার্থী এখনও বৈধ হিসাবে ঘোষিত হয়েছে। সো আর বাকিগুলো আপিল করছে প্রায় সকলেই, এবং আমার দৃঢ় বিশ্বাস আপিলে অনেকগুলো প্রার্থীতে ফেরত আসবে। আপনারা কতগুলো আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবেন বলে মনে করছেন বা আপনাদের ফিল্ড লেভেলের জরিপ বলছে? এটা খুব যাচাই করা খুব কঠিন কয়েকটি কারণে। একটি হচ্ছে এ কথা অস্বীকার করা যাবে না, 14, 18, 24 বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়নি, যে কারণে ভোটিং ট্রেন্ডসটা বোঝা খুব কঠিন। আবার আমাদের জাতীয় পার্টির একটা দুর্বলতা আছে, এটা আমরা অস্বীকার করব না। আমাদের তুলনামূলক তরুণ যুবক প্রার্থী কম, তুলনামূলক যুবক এবং তরুণ ভোটার বা সমর্থক আমরা তুলনামূলক কম অ্যাট্রাক্ট করতে পেরেছি। তো এর ফলে যে বিপুল ইউথ ভোটাররা হয়েছে গত 15 বছরে, তারা আসলে কোন দিকে টার্ন নেবে এটা বোঝা খুবই কঠিন। এবং তারা কেউ কোনো দলেরই হার্ডকোর সাপোর্টার না। তারা অনেকেই ইসলামিক দিকে ধাবিত হয়েছে, ইসলামিক দলের দিকে। আবার অনেকে ওয়েট করবে কে লোকালি ভালো ডেলিভারি দিতে পারবে, কে ন্যাশনালি ভালো ডেলিভারি দিতে পারবে, খুব অ্যাসেসমেন্ট করে তারা ভোট দেবে। তো সেদিক থেকে জাতীয় পার্টি অবশ্যই আমরা মনে করি অ্যাটলিস্ট 50 থেকে 80টি আসনে বেশ শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এবং বাকিগুলোতেও খুব শক্তভাবে ভোট করবে। বাট এগুলো আমরা জয়ের কাছাকাছি থাকতে পারি। যেমনটা বলছিলেন, তরুণদেরকে অ্যাট্রাক্ট করতে পারেননি, কেন পারেননি? এটার পিছনে আসলে অনেক কারণ। আসলে কেউ তরুণদেরকে অ্যাট্রাক্ট করতে পারেনি। আমরা মনে করি আমাদের একটা গ্রেট ন্যাশনাল লস হয়ে গেছে গত 15 বছরে। রাজনীতির মূলধারা, এস্টাবলিশমেন্টের মূলধারা, তারা তরুণদের ইমোশনটা, ফিলোসফিটা, দর্শনটা বুঝতে পারেনি। তরুণরা কী চাচ্ছিল? তরুণরা সুশাসন চাচ্ছিল, তরুণরা দেশপ্রেম চাচ্ছিল, তরুণরা লোকাল আইকন চাচ্ছিল, তরুণরা সুষ্ঠু ডাকসুর ভোট চাচ্ছিল, ছাত্র সংসদগুলোতে ভালো ভোট চাচ্ছিল। তো বিপুল সম্ভাবনাময় একটা দেশ তরুণদের আশা আকাঙ্ক্ষার সাথে ম্যাচ করতে পারে নাই। ফলশ্রুতি যেটা হয়েছে, সেই সময় যারা প্রচলিত দল বা প্রচলিত সরকারি দল, তাদের সাথে তরুণদের একটা বিশাল ডিটাচমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং একটা জেনারেশন লস্ট হয়েছে। সেটা আওয়ামী লীগ সবচেয়ে সাফার করেছে। আওয়ামী লীগের আমলে যে ভোটগুলো হয়েছে, তরুণরা সেখানে রিগড ভোট দেখেছে। এই রিগড ভোট দেখে দেখে তারা বড় হয়েছে। যে শিশুটা 2 বছর বয়স ছিল 8 সালে, সে আজকে প্রায় 20 বছর বয়স বা 15 বছর বয়স। যার বয়স সেই সময় ছিল 10, তার আজকে প্রায় 30 বছর বয়স বা 25 বছর বয়স। সো এই যে 18 থেকে শুরু করে 40 পর্যন্ত বয়সের একটা বিগ পিপল, যারা শুধুমাত্র খারাপ ভোটই দেখেছে 3 বেলা 3টা, তাদের মধ্যে প্রচলিত ভোটিং সিস্টেম বা সব কিছু মিলে একটা তীব্র ঘৃণা জন্মে গেছে। এই ভোটাররা আসলে কি চাচ্ছে? রাষ্ট্র বা রাজনৈতিক দল বা সরকারের উচিত ছিল এমন একটা কনজিনিয়াল পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে তারুণ্যের এই উদ্দীপনা, এই ফ্রাস্ট্রেশন, এই দেশ গড়ার স্প্রিয়াটা গণতান্ত্রিকভাবে চ্যানেলাইজ হবে। দুঃখের সাথে দেখেছি, এখনও বলছি,
ডেমোক্রেটিক্যালি এটা চ্যানেলাইজ হওয়ার পথ খুব কম। সে কারণে তরুণদের একটা বড় অংশ বা একটা উল্লেখযোগ্য অংশ সবসময় রাস্তায় থাকছে। যে 3টা নির্বাচনের কথা বলছিলেন, তরুণরা রিগড ইলেকশন দেখেছে, সেই নির্বাচনগুলোর সাথে কোনো না কোনো প্রক্রিয়ায় তো জাতীয় পার্টিও ছিল। জাতীয় পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, বাকিরাও করেছে। জাতীয় পার্টি যে সেখানে অনেক সুবিধা পেয়েছে এটা আমি বলবো না, কারণ জাতীয় পার্টি চরম প্রতিকূলতার মধ্যেও 91-তে 35টি আসনে জিতেছিল, 96-তে 32টি আসনে জিতেছিল। এই ইলেকশনগুলো থেকে তার থেকে খুব ভালো করেছে তা কিন্তু না। তবে আমি মনে করি হয়তোবা 24 সালের ইলেকশনে আমরা অংশগ্রহণ না করাটা উচিত ছিল, যেহেতু দেশের বিপুল অংশের মানুষ চাচ্ছিল জাতীয় পার্টি অংশগ্রহণ না করুক। বিপুল অংশের মানুষ মনে করে জাতীয় পার্টি অংশগ্রহণ করার কারণে সরকার বৈধতা পেয়েছে, যেটা আসলে কোনো যৌক্তিক না। কারণ 24 সালের ইলেকশনে শেখ হাসিনা 70 জন স্বতন্ত্রকে পাশ করিয়েছিল, 70 জন, তার মধ্যে আমিও ফেল করেছিলাম। 70 জনকে পাশ করা হয়েছিল এ কারণে যে জাতীয় পার্টি যদি কোনো কারণে সংসদে না যায়, শপথ না নেয়, ভোট বর্জন করে, তখন এই 70 জনের স্বতন্ত্র দিয়েও তারা একটা বিরোধী দল বানাবে, একটা বিরোধী গোষ্ঠী দেখাবে সংসদে। সো জাতীয় পার্টির উপর সরকারের বৈধতা কখনোই নির্ভরশীল ছিল না। তবে এরপরও আমি মনে করি যেহেতু অনেক লোক মারা গেছে, অনেক লোক গুম হয়েছে, অনেক লোক ক্রসফায়ার হয়েছে, বারবার একতরফা ইলেকশন হচ্ছিল, হয়তোবা আমরা 24 সালের ভোটে না গেলেই এটা দেশের মানুষ আমাদেরকে আরেকটু শ্রদ্ধার চোখে দেখত। 24 সালে কি আপনাদেরকে বাধ্য করা হয়েছিল? এক ধরনের কম্পালশন অবশ্যই ছিল, এবং এর পিছনে কারণ ছিল। কারণ 14 সালে যখন এরশাদ স্যারের জীবনে অসংখ্য বড় বড় কীর্তি আছে। উনি তিস্তা ব্যারেজ করেছিলেন, অসংখ্য উন্নয়ন করেছিলেন, উপজেলা পরিষদ করেছিলেন। আজকে কিন্তু যদি আমি বলি গ্রামে, যেহেতু আমি গ্রামে, আমার কনস্টিটিউয়েন্সি খুবই গরিব এলাকা, উপজেলা পরিষদের আশেপাশে জায়গাগুলোর দাম 2-3 হাজার টাকা থেকে বেড়ে 10 লক্ষ হয়ে গেছে। কত গুণ বেড়েছে? কেন? ওই যে উপজেলা পরিষদটা ওখানে হয়েছে, ওখানে এলজিডি হয়েছে, উপজেলা হসপিটাল, জেলা হসপিটাল ছাড়া আগে কোনো হসপিটালই ছিল না। আজকে সেখানে উপজেলা হসপিটাল আছে, 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে, ফায়ার সার্ভিস আছে প্রতি উপজেলায়, এলজিডি রোডগুলো হয়েছে। এগুলো সব এরশাদের কাজ। এরশাদ ওই একটি উন্নয়ন করে, একটি বিভাজন করে, বিকেন্দ্রীকরণ করে দেশের সুশাসন 50 বছর এগিয়ে নিয়ে গেছে। এবং আমি মনে করি গত 30-40 বছরে আর কোনো রিফর্ম এত ইফেক্টিভলি কাজ করেনি। এবং সেই এরশাদ স্যার যখন আমরা মনে করি 90 সালে যখন উনি দেখলেন যে ওনার ক্ষমতায় থাকতে গেলে ওনাকে শক্তি প্রয়োগ করতে হবে, উনি কিন্তু শক্তি প্রয়োগ না করে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। এবং কিভাবে ছেড়েছিলেন? শেখ হাসিনার মতো পালিয়ে গিয়ে না, বা দেশকে হেফাজত করে না, কনস্টিটিউশনাল প্রসেস ফলো করে উনি সকলের সাথে কথা বলে চিফ জাস্টিসকে ইনভাইট করলেন টু বিকাম ভাইস প্রেসিডেন্ট, অ্যান্ড দেন অ্যাজ প্রেসিডেন্ট রিজাইন করলেন। ভাইস প্রেসিডেন্ট তখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে গেলেন। তাহলে তার সেই দৃঢ়তা 2014 সালে কোথায় গেল? এখানেই আসছি। এরপরে অসাধারণ একটা কাজ হচ্ছে, 5 বছর জেলে থেকে উনি কিন্তু প্রথমবার 5টি আসনে পাশ করলেন, দ্বিতীয়বারও 3টি আসনে পাশ করলেন। 2001-এ তাকে আবার ভোট করতে দেওয়া হয়নি। 14 সালে এসে উনি ভোটে নমিনেশন জমা দিলেন। নমিনেশন জমা দেওয়ার সময় উনি বারবার বলেছিলেন সকল দলের অংশগ্রহণে ভোট করতে হবে। কিন্তু যখন উনি দেখলেন সকল দলের অংশগ্রহণে ভোট হচ্ছে না, উনি জেনুইনলি বর্জন করলেন, প্রত্যাহার করলেন। আমাদের সবাইকে প্রত্যাহার করতে বলেছেন। আমি প্রত্যাহার করেছি, জিএম কাদের প্রত্যাহার করেছে। জিএম কাদের তখন সিটিং মন্ত্রী, 8 থেকে 13 উনি মন্ত্রী ছিলেন। সে অবস্থায় উনি 14 সালে ভোটে অংশগ্রহণ করলেন না। এবং আমাদের চোখের সামনে ঘটনা, তখন জাতীয় পার্টির আরেকটি ফ্র্যাকশনকে উদ্বুদ্ধ করে মন্ত্রিত্ব দিয়ে সেই সময়ের সরকার তাদেরকে ভোটে নিয়ে যায়। তার আগে যখন ভারতের সুজাতা সিং আছেন, এরশাদ স্যার তার সামনেই বলেন যে আমি কোনোভাবেই ভোটে যাব না। আর ভারতের পরে ফরেন সেক্রেটারি কেন আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলে, উনি পাবলিকলি বলেছেন সাংবাদিকদের সামনে, অন রেকর্ড। যারা আজকে আমাদেরকে গালি দেয় ভারতের দালাল বা ভারতের দাস, এটা জামাত ইসলামী লোকজন বেশি বলে, তারা 14 সালের এরশাদের ওই সাহসী ভূমিকাটা ভুলে যায়। আর এরশাদ ক্ষমতায় থাকতে ভারত থেকে 1 ইঞ্চি জায়গা দিয়েছে এমন কোনো। তারপর তো 14 সালে এরশাদ সাহেব এমপি হয়েছেন এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী বিশেষ দূত হয়েছেন। এর পরের ঘটনা হচ্ছে আবার জাতীয় পার্টির কয়েকজন মন্ত্রী হয়েছিল। এর পরের ঘটনা হচ্ছে এরশাদকে এরপরে জোর করে, অপমানজনকভাবেই আমি বলবো, সিএমএইচ নিয়ে বন্দি করে রাখা হয়। এবং উনি বন্দি থাকা অবস্থায় ওনাকে একটি আসন থেকে নির্বাচিত ঘোষণা করা। উনি কিন্তু প্রত্যাহার করেছিলেন, সে কাগজ আমি নিজে দেখেছি। ঘোষণার পরে উনি কিন্তু শপথও নেন না। সবাই শপথ হওয়ার পরের দিন উনি শপথ নেন। এখন বলছেন কেন শপথ নিলেন? উনি যখন ভোট থেকে সরে গেলেন তখন সুরঞ্জিত সেনগুপ্ত বলল এই ভোটটা পিছিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। সেই সময় বিএনপি জামাত কি করেছে? বিএনপি জামাত কিছুই করেনি।
যখন এরশাদ ভোট বর্জন করলো তখন 48 ঘন্টার মধ্যেই পট পরিবর্তন হলো। ওই 48 ঘন্টা বিএনপি জামাত যদি আন্দোলনের ডাক দিত তাহলে 14 সালের ইলেকশনটা হতো না। কিন্তু ইলেকশন যখন হয়ে গেল, গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল, তার দলের 35 জন এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, তখন এরশাদকে দল বাঁচাতে কম্প্রোমাইজ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ওনার লাঙল ওনার কাছে থাকতো না। ওই যে জুজির ভয় 14 সালে আমাদেরকে দেখানো হলো এবং এরশাদের যে অ্যামেজিং অ্যাটেম্পট টু সেভ ইনক্লুসিভ ডেমোক্রেসি, তার অ্যাটেম্পটটা ফেইল্ড হয়েছে। ওর ফলেই উনি 18 সালেও ভোটে গেলেন। আমরাও 24-এ ওই ভয়েই ভোটে গিয়েছি যে আমরা যদি ভোটে না যাই এই লাঙ্গলটা যে কাউকে দিয়ে সরকার একটা ভোট করবে, দলটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আজকে দলটা যতটুকু আছে তাহলে অতটুকু থাকবে। ওই সময় বলা হতো যে জাতীয় পার্টি, মানে ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ প্রধান নন, জাতীয় পার্টিরও প্রধান। অনেকে মানে রসিকতা করে হোক বা হাস্যরস করে বলতেন। এখনো কেউ কেউ বলে থাকেন যে জাতীয় পার্টি কি এখনো জাতীয় পার্টি চালায় নাকি অন্যরা চালায়? কিছুদিন আগে জাতীয় পার্টির একটা 14 সালের পরে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ জাতীয় পার্টির হাতে ছিল না। আমি আপনার সাথে একমত। জাতীয় পার্টির অসংখ্য বিষয়েই প্রাইম মিনিস্টারের কী চাচ্ছে এই ডিজায়ারটা অনেকে ইমপ্লিমেন্ট করতো। আমাদের পার্টির অনেকেই মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় তাকে খুশি করার জন্য জাতীয় পার্টিতে তাদের এজেন্ডা বাস্তবায়ন করত। এটা সত্য। জাতীয় পার্টির বিরোধী দলের নেতা হওয়ার কথা জিএম কাদেরের, তিনি বিরোধী দলীয় উপনেতা ছিলেন 18 সালে। হঠাৎ একদিন সকালবেলা উনি দেখেন উনি বিরোধী দলীয় উপনেতা না, ওনার গাড়িও নেই। উনি সকালে বের হয়ে দেখেন ওনার গাড়ি নেই। উপনেতা থেকে ওনাকে সরাসরি রাজপথে নামিয়ে দেওয়া হয়। 19 সালের ঘটনা বলছি আমি। এটা এখানেও সেই সময় প্রাইম মিনিস্টারের ডিজায়ার ছিল, যেহেতু জিএম কাদের 14 সালে বর্জন করেছেন। জিএম কাদের স্পষ্টভাষী, জিএম কাদেরকে সাথে উনি খুব সেই সময় কমফোর্টেবল ছিলেন না। তো অবশ্যই নিয়ন্ত্রণ কিছুটা আওয়ামী লীগের নেত্রীর হাতে ছিল। তবে এখন এই মুহূর্তে জাতীয় পার্টি অনেক দিন পর নিজস্ব রাজনীতি করছে এবং বর্তমান সরকার ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট ওয়াইআইজি, যে সরকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে ব্যর্থতার, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি তারা কেউ সঠিকভাবে সেই ব্যর্থতাগুলো তুলে ধরতে পারেনি। জাতীয় পার্টি, জিএম কাদের, আমরা সুস্পষ্টভাবে বর্তমান সরকারের সমস্ত ব্যর্থতা তুলে ধরেছি। বর্তমান সরকারের একমাত্র বিরোধী দল আমরা, জাতীয় পার্টি, এবং সেই চ্যালেঞ্জের মুখেই আমরা কিন্তু নির্বাচনে গিয়েছি, যার প্রতিফলন হয়েছে। শেষ করে দিচ্ছি, অন্তত 10টি আসনে আমাদের প্রার্থী বাতিল করা হয়েছে, যেটা মানে ডিসি সাহেবের নিজস্ব ডিসক্রিপশনে উনি অনায়াসে কারেক্ট করতে পারতেন। একটা স্বাক্ষর দেওয়া হয়নি, একটা তথ্য দেওয়া হয়নি, এগুলো সাবস্টেন্টিভ ডিসকোয়ালিফিকেশন না। সেটা তাহলে আপিলে আপনারা আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশাবাদী। পাবেন। আমরা বর্তমানে আবার চলে আসি। তাহলে দীর্ঘদিন আপনারা আওয়ামী লীগের সাথে ছিলেন, যেভাবেই হোক ছিলেন, আপনার একটা ব্যাখ্যায় আসলো। তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে বা ভোটার আছে, কিছু সাপোর্টার গ্রুপ আছে, আওয়ামী লীগের নির্বাচনে নাই। তো সেই আওয়ামী লীগের ভোটগুলো কি আপনারা এক্সপেক্ট করেন যে আপনাদের কাছে আসতে পারে? আর স্থানীয় পর্যায়ে কোনো আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি জাতীয় পার্টির মনোনয়ন নির্বাচন করছে কিনা? না, আমি মনোনয়ন বোর্ডে ছিলাম, সেখানে আমরা আওয়ামী লীগের কাউকে মনোনয়ন দিয়েছি এমনটা না। তবে হ্যাঁ, 2-1 হতে পারে যারা আওয়ামী মনা ছিল কিন্তু কোনো সঠিক বড় কোনো পদে ছিল না, এরকম 2-1 আমরা পেয়েছি। যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা মুক্তিযোদ্ধা বা আইনজীবী, তারা হয়তো বা আওয়ামী আইনজীবী রাজনীতি করতো, কিন্তু সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় পদ বা শীর্ষ পদ বা জেলার বড় পদে ছিল এমন কাউকে আমরা নমিনেশন দেইনি, তারা কেউ নেয়ও নি। দ্বিতীয় যেটি সবার ধারণা, আওয়ামী লীগ ব্যাপক ঢল দিয়ে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, এটি কখনো হয় না। একটা দল কখনো আরেকটা দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনে না বা ব্যাপক ভোট দেয় না। তবে জাতীয় পার্টি 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা স্বীকার করি আর না করি, দেশটা শার্প 2 ভাগে ভাগ হয়ে গেছে, অ্যান্টি লিবারেশন অ্যান্ড প্রো লিবারেশন। বিএনপি ঠিক মাঝখানে পড়েছে এবং বিএনপির পক্ষে খুব ডিফিকাল্ট যে এই ডিলেমার মধ্যে নিজের অবস্থানটা সঠিকভাবে তুলে ধরা। কারণ তাকে অ্যান্টি আওয়ামী রাজনীতি করার জন্য 71 বিরোধী শক্তি বা প্রো ইসলামিস্ট শক্তির সাপোর্ট নিতে হয় সবসময়। আবার সে নিজে কিন্তু মুক্তিযুদ্ধ সপক্ষের দল। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বীর প্রতীক ছিলেন বা বীরুত্তম ছিলেন, তো কি করে মুক্তিযুদ্ধকে তো যে বিএনপি অ্যাভয়েড করতে পারবে না, তার রাজনীতির বিশাল অংশ। তো আমার ভবিষ্যৎ রাজনীতি কিন্তু আমার মনে হয় বিএনপির এই বিষয়ে এখন সুস্পষ্ট অবস্থান নেওয়ার সময় চলে আসবে এক সময়। জাতীয় পার্টি কিছু আওয়ামী লীগের ভোট পেতে পারে, বিএনপিও পেতে পারে, জামাতও পেতে পারে, কারণ জামাতের নেতৃবৃন্দ শক্তিশালী। তারা কিন্তু লোকালি অনেক জায়গাতেই আভ্যন্তরীণ ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছে। কনস্টিটিউয়েন্সি ওয়াইজ অনেক জায়গায় তারা আওয়ামী লীগকে নির্যাতন হতে দেয়নি
সেটার সুফল তারা কোনো কোনো আসনে কিন্তু পাবে। আওয়ামী লীগের ভোট সবাই চাচ্ছে, এখনও জাতীয় পার্টি চায়নি, কিন্তু সবাই বলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট পাবে। আওয়ামী লীগের দোসর হিসেবে আপনাদের যে ট্যাগ ফ্যাসিস্টের দোসর, সেইটা এই তরুণ প্রজন্মের ভোট পেতে আপনাদের কোনো নেতিবাচক প্রভাব ফেলবে? আমি অস্বীকার করবো না, তরুণদের সাথে আমাদের মতবিরোধ আছে একটা অংশের সাথে, কিন্তু আমি মনে করি সেই তরুণদের বিশাল অংশ ভুল বুঝে রাজনীতি করছে এবং তারা তাদের ভুল খুব দ্রুত বুঝতে পারবে। একটা অংশ অলরেডি বুঝতে পেরেছে, তারা এনসিপি ছেড়ে দিয়েছে। আরও যত দিন যাবে তারা বুঝতে পারবে। যারা সিজন পলিটিশিয়ান আমাদের দলগুলো আছে, তাদের গুরুত্ব তারা এখনও বুঝতে পারছে না। নিজেরা ভোট করার পরে অনেকেই বুঝতে পারবে। দোসর কাকে বলে? যদি আপনি আওয়ামী লীগের আমলে ব্যাংক লুট হয়েছে, অস্বীকার করা যাবে না। জাতীয় পার্টি কি ব্যাংক লুট করেছে? কোনো লার্জ স্কেল লোন নিয়েছে জাতীয় পার্টি, এমন তো কোনো আমি নিউজ জানি না। আওয়ামী লীগের আমলে মিডিয়া তীব্রভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, এটা আমরা সাক্ষী। সেটা কি জাতীয় পার্টি করেছে? জাতীয় পার্টি মন্ত্রী ছিল বা ওই কমিটির সদস্য ছিল বা কোনো মিডিয়া হাউস দখল করেছে? জাতীয় পার্টির কেউ চোখে পড়ে না। আওয়ামী লীগের আমলে জুডিশিয়ারি পুরোপুরি সাবসার্ভিয়েন্ট করে ফেলা হয়েছিল, টোটালি, এখনও তাই। তো সেটা কি জাতীয় পার্টি করেছে? জাতীয় পার্টি সেই জুডিশিয়ারি কোনো সুবিধা নিয়েছে? আওয়ামী লীগের আমলে গুম হয়েছে, স্বীকার করতে হবে। সেই গুম জাতীয় পার্টি করেছে? জাতীয় পার্টি কোনো এমপি তার এলাকার কাউকে গুম করার নির্দেশ দিয়েছে? কোনো এভিডেন্স নাই। আওয়ামী লীগের আমলে শেষের দিকে হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে। জাতীয় পার্টির কেউ অস্ত্র বা লোকজন নিয়ে কি আওয়ামী লীগের সাথে ছিল? বরঞ্চ উল্টোটা ছিল, জাতীয় পার্টি আন্দোলনে অংশগ্রহণ করেছে, কথা দিয়ে, বক্তব্য দিয়ে এবং মাঠেও। তাহলে দোসর হলো কিভাবে জাতীয় পার্টি? শুধু ভোট করেছে, এটা বলতে পারেন। আপনি জোটের রাজনীতি প্রসঙ্গে বলছিলেন, এনসিপি রেফারেন্স টেনে এনেছেন। 29শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের পর আপনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। জোট প্রসঙ্গে আপনি বলছিলেন, বিএনপির সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা নিয়ে আলোচনার চেষ্টা করছি। যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সমঝোতা না হলে জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুত রয়েছে। আসন ভিত্তিক সমঝোতার আলোচনার কি কোনো অগ্রগতি আছে বা কোন পর্যায়ে এটা আছে? এনসিপি জামাতে জোটে যোগদানের পরে যদি আপনাদের এই আসন ভিত্তিক সমঝোতার এই রাজনৈতিক তাৎপর্যটা, যে আমি কয়েকটা প্রশ্ন এখানে। খোলামেলায় যেটা মনে করি, এনসিপি জামাতের সাথে জোট করবে, এটা আমার 6 মাস আগের অ্যানালাইসিস, টকশোতে স্পষ্ট বলেছিলাম। এনসিপি, এবি পার্টি, আমি গণ অধিকারও বলেছিলাম, গণ অধিকার পরিষদ, এরা সবাই জামাতেরই বিভিন্ন ভার্সন, এরা জামাতেই যাবে। তো গণ অধিকার পরিষদ ছাড়া বাকি সবাই কিন্তু জামাতে পুরোপুরি চলে গেছে। সো বিএনপি কিন্তু কার্যত কিছুটা ভোটের মাঠে এখন একা, তার সাথে ভোটবহুল কোনো দল এই মুহূর্তে নাই। তবে বিএনপি আত্মবিশ্বাসী। জনাব তারেক জিয়া 25 তারিখে আসার পরে আমি মনে করি টোটাল রাজনীতির ডাইমেনশন, হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেছে। উনি একটা ভাইব্রেশন অ্যান্ড হাইপ তৈরি করেছেন। এই হাইপে বিএনপি ভোটে ব্যাপক সুবিধা পাবে, ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশাসনে সেটা জানে, প্রশাসনে সেটা বোঝে, এবং এদেশের প্রশাসন সব সময় 12টি ভোটেই যারা ক্ষমতায় আসছে ভোটের আগে তাদেরকে সহযোগিতা করেছে, একদম ডকুমেন্টেড আছে এটা। তার একটা এক্সাম্পল হচ্ছে জিয়াউর রহমানের একটা ভোটে 108% ভোট পড়েছিল, সেটা প্রশাসনই করেছিল। তো সেদিক থেকে বিএনপি আত্মবিশ্বাসী। তবে জামাত একটা অত্যন্ত সুশৃঙ্খল দল, যাদের একটা ভোট কিন্তু বাইরে পড়বে না। জামাতে কোনো বিদ্রোহী প্রার্থী নাই, কোনো বিদ্রোহী প্রার্থীর শব্দও নাই। যখন কম্প্যাক্ট 50,000 থেকে 80,000 ভোট একটা বাস্কেটে নিশ্চিতভাবে পড়বে, তার অপোজিট বাক্সেটে যে আপনি 81,000 ভোট পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আপনার ভোটটা ফ্রিকেল, আপনার ভোটটা ট্রেডিশনাল ভোটার। সে সকালে ঘুম থেকে উঠে যেতেও পারে, নাও যেতে পারে। সে ভাবতে পারে আমার প্রার্থী জিতেই যাবে, আমি গিয়ে কী করব। সে ভাবতে পারে আওয়ামী লীগ নাই, এখানে ধানের শীষ জিতে যাবে। তো সেক্ষেত্রে বিএনপির পুরো বিষয়টি রিথিঙ্ক করা উচিত। আমি মনে করি 50 থেকে 100টি আসনে কিন্তু খুব অল্প ব্যবধানে এমপি নির্ধারণ হবে, এবং সেক্ষেত্রে কে 150 পাবে এটা এখনও নিশ্চিত না। তো সেটা বিএনপির নিজস্ব রাজনীতি। হয়তোবা বিএনপি নিজেও জাতীয় পার্টির সাথে আলোচনা করতে আগ্রহী কিছুটা না, কারণ আমাদেরকে দোসর তকমা দেওয়া হয়েছে। বাট শেষ করে দিচ্ছি, রাজনীতি এই তকমার শাইনেসের ব্যাপার না। না, আপনাদের বিএনপির সাথে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা? না, বিএনপির প্রতি আমরা একটা বিষয়ে কৃতজ্ঞ। আমাদের যখন পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছিল, আমাদেরকে ব্যান করার জন্য দাবি উঠেছিল, তখন বিএনপির রুহুল কবির রিজভী সাহেব একটা সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন যে পার্টি অফিসে আগুন দেওয়া তারা সমর্থন করে না, ব্যানের দাবি তারা সমর্থন করে না, তারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। ওই চিঠিটা অ্যাক্ট লাইক অ্যান অ্যাভেটার আমাদের জন্য খুব উপকার ছিল।
এর বাইরে আমরা যখন বেগম জিয়ার শোকবার্তা লিখতে গিয়েছিলাম, সেখানে মির্জা ফখরুল সাহেবের সাথে আমাদের দেখা হয়েছে। উনি সর্বজন স্বীকৃত সজ্জন মানুষ, সকল দলের মানুষ ওনাকে শ্রদ্ধা করে। উনি খুব আন্তরিকতার সাথে আমাদের কথা বলেছেন এবং আমার মনে হয়েছে ওনারা চাচ্ছেন জাতীয় পার্টি যেন ভোটে থাকে, কারণ জাতীয় পার্টি কোনো কারণে ভোটে থাকতে না পারলে বা উইথড্র করলে ভোটের মাঠে জামাত এবং এনসিপি বিএনপিকে ব্ল্যাকমেল করবে, কোনো সন্দেহ নাই। বিএনপি, জামাত এবং এনসিপি যা বলবে তখন বিএনপিকে তাই শুনতে হবে, না হলে ভোট হবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি জাতীয় পার্টির একটা ব্যাপক উপযোগিতা সৃষ্টি হয়েছে বর্তমানে। তো সেদিক থেকে চিন্তা করলে ভবিষ্যতে সরকারের সুগম পথের জন্য বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে, তবে আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো সুনির্দিষ্ট আলোচনায় পৌঁছতে পারিনি, মানে কোনো ধরনের আলোচনা হয়নি। আলোচনা হয়নি। তো আপনারা আসন সমঝোতায় আগ্রহী? এটি খুবই ডিফিকাল্ট ইস্যু। অন দ্য আদার, একদিকে যেমন আমরা বারবার জোট করে দলের স্বকীয়তা নষ্ট হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। কখনো কখনো মনে হয় আমরা কখনো কখনো এককভাবে ভোট করলে আমাদের স্বকীয়তা থাকবে, তবে যদি কোনো কোনো আসনে আমরা অন্য কোনো দলের সহযোগিতা নিয়ে আমাদের দোদুল্যমান আসনগুলো আমরা পাই, আবার সেই দলও তার দোদুল্যমান আসনগুলো আমাদের ভোটে পায়, এটা ভাইস ভার্সা বেনিফিশিয়াল হলে। কতগুলো আছে? এরকম আসন অনেক আছে। ইনফ্যাক্ট আমি উদাহরণ দিয়ে বলতে পারি, 2001 সালে আওয়ামী লীগ হেরেছিল। যদি জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ জোট করতো তাহলে 2001 সালে গ্যারান্টিড আওয়ামী লীগ জয়লাভ করতো। এরকম 100 আসন আছে। 91 সালেও, ইভেন 91 সালেও আওয়ামী লীগ যে হেরেছে, জাতীয় পার্টির সাথে তাদের জোট করার কোনো প্রশ্নই আসে না, কারণ তখন তারা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছে। কিন্তু জোট হতো 91তেও আওয়ামী লীগ জয়লাভ করতো। ভোটের ব্যবধান শেষ পর্যন্ত হয় 5000, 2000, 3000, স্বল্প ব্যবধানে জয়লাভ করে এমন আসনই 100টি। ঠিক ওই ব্যবধানটা কিন্তু মিনিমাম জাতীয় পার্টির ভোট ওই আসনে আছে। বিএনপির সাথে আমরা হাইপোথেটিক্যালি যদি একটু কথা বলি, বিএনপির সাথে যদি আপনাদের আসন সমঝোতা হয়, তাহলে সেই সমঝোতা কতগুলো আসন কেন্দ্রিক হতে পারে? শুধু কি রংপুর ডিভিশনের যে 32টা আসন আছে জাতীয় পার্টির, যেখানে একটা ভোট ব্যাংক আছে, জাতীয় পার্টির এমপিরা যে এলাকা থেকে নির্বাচিত হয়, সেই 32টা আসন কেন্দ্রিক হবে, নাকি আরও কোনো পকেট আছে? না, এরকম কোনো আসন সমঝোতার আলোচনার সূত্রপাতই হয়নি। বিষয়টা এখনও হাইপোথেটিক্যাল টোটালি। তবে আমরা মনে করি আমরা উত্তরবঙ্গে শক্তিশালী, কোনো সন্দেহ নাই। রংপুর বিভাগে আমরা শক্তিশালী, আমরা সাতক্ষীরাতে কিছু শক্তিশালী বেল্ট আছে, বরিশালে আমাদের কিছু শক্তিশালী আসন আছে, সিলেটে আমাদের কিছু শক্তিশালী আসন আছে, গাজীপুরে 2-1টি আছে, ঢাকাতে আছে, সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আমাদের আসন আছে। এর বাইরে জাতীয় পার্টি প্রায় 40 বছরের পুরনো দল। আমাদের একটা স্ট্রাকচার আছে, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, জেলা কমিটি। এই স্ট্রাকচারের দল কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ছাড়া আর কেউ নাই, বা চরমোনাই থাকতে পারে, বা 4-5টি দলই যেটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারের কিন্তু ভোটের গুরুত্ব অনেক বেশি। আপনি যেমনটা বলছিলেন যে বিএনপি জাতীয় পার্টির সাথে কোনো ধরনের সমঝোতা বা আলোচনার জন্য সায় ফিল করছে, সেটার কারণ একটা এরকম কি যে জাতীয় পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিল এবং ফ্যাসিস্টের দোষর হিসেবে একটা ট্যাগ পেয়েছে, এটা একটা শাইনেসের কারণ হতে পারে। আরেকটা, তার পলিটিক্যাল অপোনেন্ট ক্যাম্প যেটা আছে সেটা তাকে কিভাবে প্রজেক্ট করবে, নির্বাচনের আগ মুহূর্তে এসে ফ্যাসিস্টের দোষরের সাথে একটা সমঝোতায় যাচ্ছে, তাহলে ভোটার মানে পারসেপশনও অন্যদিকে টার্ন নিতে পারে, এরকম কোনো ভয় আছে কিনা? দ্বিতীয়টা যৌক্তিক, যারা এনসিপি বা অন্য দলগুলো তীব্রভাবে এটাকে লুফে নেবে, কিন্তু লুফে নিলেই বা কি, কারণ তাদের তো স্ট্রেংথটা অ্যান্টি বিএনপি হয়ে যাচ্ছে। সো বিএনপি তাদের ভোট পাবে না, জামাতের ভোট এই ইলেকশনে হয়তো বা পাবে না, তাহলে সেই অ্যান্টি ভোটটা কী ভাবলো এটা ইম্পর্টেন্ট না। আরেকটা হচ্ছে, অবশ্যই বিএনপিকে চরম নির্যাতন সহ্য করতে হয়েছে। আমি সেদিন গুম কমিশনের রিপোর্টটাও দেখলাম, জামাতের তুলনায় অনেক গুণ, ইভেন পার্সেন্টেজ ওয়াইজও বেশি গুম হয়েছে বিএনপির লোকজন। তা আমাদের সামনে আমরা দেখেছি এখনো মিসিং আছে পার্সেন্টেজে, বিএনপির বেশি, ফিরে এসেছে জামাতের বেশি, জেলেও গিয়েছে প্রচুর বিএনপির লোকজন। আমরা দেখেছি সেই সময় অনেক ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গেছে। তো তাদের আওয়ামী লীগের ওপর রাগ থাকাটা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের সাথে ভোটে যাওয়ার কারণে জাতীয় পার্টির ওপর রাগ থাকাটাও স্বাভাবিক। তবে দেশ, রাষ্ট্র তো এই রাগের উপরের বিষয়। অন্তর্ভুক্তি তো বিশাল একটা বিষয়। এই জিয়াউর রহমান তো বঙ্গবন্ধুর থেকে বড় নেতা অবশ্যই না। জিয়াউর রহমান বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ লিড করেছে, 17 বছর জেলে ছিলেন, সবগুলো আন্দোলন করেছে, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে একটা কাজই করেছিলেন, অন্তর্ভুক্তি। আওয়ামী লীগকে রিভাইভ করেছেন, জামাতকে রিভাইভ করেছেন। একই ব্যক্তি কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি রিভাইভ করলেন, আবার বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগকে রিভাইভ করলেন, একই ব্যক্তি। তার এই অন্তর্ভুক্তি তাকে 91 সালে তার দলকে জয় দিয়েছে। এটার ফলাফল 91 সালে বিএনপি পেয়েছে, অপ্রত্যাশিত জয়।
কিন্তু ওই যে ইনক্লুশন, আজকে তারেক জিয়ার সময় আসছে তার বাবার সেই আদর্শটা নিয়ে অন্তর্ভুক্তি নিশ্চিত করা। হ্যাঁ, শতভাগ অন্তর্ভুক্তি এই মুহূর্তে সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু যদি করা হয় তাহলে তার রাইটটা নিরাপদ হবে, আদারওয়াইজ তার রাইটটা বাম্পি হবে। বাংলাদেশ পরিচালনা খুবই কঠিন কাজ, ইকোনমি খুব ফ্রাজাইল, জিওগ্রাফিক্যালি খুব জটিল, এবং আমরা মনে করি আমাদের ক্রাইসিসগুলো অনেক আছে, জব কাট প্রচুর। সেক্ষেত্রে একটা অন্তর্ভুক্তি এবং একটা সেটেলমেন্ট লাগবে যে এই পরিমাণ অন্তর্ভুক্তি রাজনীতিতে হলো, এই সময় পর্যন্ত আমরা কেউ কোনো ডিস্টারবেন্স চাই না, সেই আলোচনা করতে হবে। আপনি যেমনটা বলছিলেন, গত বছর 5ই আগস্টের পর থেকে সরকারের বিভিন্ন সংস্কারমূলক আলোচনা সংলাপ, নির্বাচন কমিশনের আলোচনা সংলাপ, আপনারা যদিও নিবন্ধিত একটি রাজনৈতিক দল, কোথাও তো জাতীয় পার্টিকে কোথাও আমন্ত্রণ করা হয়েছে বলে আমার জানা মতে কোনো রেকর্ডে নেই। তাহলে এই মুহূর্তে কেন আপনাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হবে? না, আমাদেরকে ইম্পর্টেন্স ওই সময়ও দেওয়া উচিত ছিল। আমাদের পার্টিতে কন্ট্রিবিউট করার মতো অনেক লোক ছিল, যারা সংসদ বোঝে, যারা সংবিধান বোঝে, যারা অর্থনীতি বোঝে, যারা সংসদে ছিল 5-6 বার। কিন্তু ওই ঐক্যমত কমিশনের ডিসকাশনে বিশাল অংশ ভূমিকা রেখেছে। তারা কখনো ইলেকশনই করেনি পার্লামেন্ট, তারা কখনো পার্লামেন্ট যাই নাই। আমি তাদেরকে বঞ্চিত করার কথা বলছি না, তাদের ভয়েসটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি অ্যাভেলেবল আরও গুরুত্বপূর্ণ ভয়েসকে ডেলিবারেটলি বাদ দিলেন, অর্থাৎ আপনি ঐক্য করলেন না, আপনি অনৈক্য করলেন, আপনি সংযুক্ত করলেন না, আপনি বিয়োজন করলেন, বিভাজন করলেন। এই বিভাজনটা বর্তমান সরকার করেছে এবং ডেলিবারেটলি করেছে, নিষ্ঠুরভাবে করেছে। এর জন্য জাতিকে অনেক পেমেন্ট দিতে হচ্ছে, এখনও, আজকেও, সামনেও দিতে হবে। তো তখন আমরা গুরুত্বপূর্ণ ছিলাম, এখনও আছি, কিন্তু আমাদেরকে তখন আলোচনার বাইরে রাখার একটা প্রক্রিয়া ছিল। তো এখন যেহেতু ভোট হচ্ছে, ভোট থেকে তো আর বাইরে রাখতে পারলো না বা রাখলো না, সেজন্য এখন আমাদের ভোটের গুরুত্বটা আছে। জনগণের কাছে আমরা যাব, ভোট চাবো। আওয়ামী লীগের মতো আপনাদেরকেও তো নিষিদ্ধ করার দাবি উঠেছিল এবং আপনাদের পার্টি অফিস পর্যন্ত আক্রমণের শিকার হয়েছিল। দ্যাট ইজ কল্ড মব, ইল্লিগাল মব, সম্পূর্ণ ইল্লিগাল একটি মব। তো এখন আর নিষিদ্ধ হওয়ার কোনো প্রেশার ফিল করছেন কি? না, এই ভোটের তফসিল পিরিয়ডে তো আর নিষিদ্ধ করার প্রেশার ফিল করছি না। তবে ওই ইল্লিগাল মবের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমরা মামলা করতে গিয়েছিলাম, মামলা নেয়নি, উল্টো আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে বর্তমান সরকার। এবং শেষ করে দিচ্ছি, ওই মব কিন্তু আজকে ডিসি অফিস চলে গেছে। রিটার্নিং কর্মকর্তা ইজ এ কোয়াসি জুডিশিয়াল ট্রাইব্যুনাল, যখন উনি বসে থাকেন, ওনার আন্ডারে সব ক্যান্ডিডেট, তার সামনে হইচই, তার সামনে হুমকি, উনি কিন্তু মবের বিরুদ্ধে একটা অক্ষর উচ্চারণ করতে পারেননি কোনো ডিসি। তার মানে মবের ভয় ভিতরে ঢুকে গেছে, রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে। মব বড় না রাষ্ট্র বড়, নির্বাচনকে প্রভাবিত তীব্রভাবে করবে, তীব্রভাবে এটা নির্বাচনকে প্রভাবিত করবে। কারণ এই মব দিয়ে ভোটের রেজাল্ট ছিনিয়ে নেওয়া হবে কোনো কোনো জায়গায়, এই মব দিয়ে কোনো কোনো কেন্দ্র দখল করে ফেলা হবে, এবং প্রশাসনের সেই সক্ষমতা, সাহস নাই এই মবের বিরুদ্ধে তারা দাঁড়াবে। বিএনপি প্রসঙ্গে কথা বলছিলেন, আপনারা একসময় বিএনপির সাথে জোটেও ছিলেন, 2000 সালের দিকে জোট ফর্ম হয়, বাট 2001 সালের আগে আবার আপনারা বিএনপি ছেড়ে চলে আসেন। ওই সময়ে জাতীয় পার্টির আরও 2টা গ্রুপ তৈরি হয়ে যায়। একটা গ্রুপ বিএনপির জোটে থেকে যায়, এখনও যে গ্রুপটা বিএনপির নেতৃত্বাধীন জোটে আছে, আরেকটা নতুন জাতীয় পার্টি গঠিত হয়, যেটা আপনার বাইসাইকেল মার্কা নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত এবং ওইটাও ইলেকশন করে থাকে। তো বিএনপি এখন আলোচনায় গেলে আপনাকে বিশ্বাস করবে কিভাবে? ব্যাপারটি আসলে উল্টোটা সত্য। 96 সালে যখন আওয়ামী লীগ 150টি আসন পায় না, তখন জাতীয় পার্টি তাকে সমর্থন দেয় এবং আওয়ামী লীগ তখন সরকার গঠন করে। তখন আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে মন্ত্রীও ছিলেন, খুব সম্ভবত এবিএম রুহুল আমিন হাওলাদার মন্ত্রী ছিলেন, আসম রব মন্ত্রী ছিলেন, তারাও সমর্থন দিয়েছিল। 2000 সাল থেকে অ্যাক্টিভলি জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে। 2000 সালে জাতীয় পার্টি, জাতীয় পার্টি, বিএনপি, জামাত এবং আরও দলগুলো মিলে একসাথে এক মঞ্চে আন্দোলন হয়। 2000 সালে এরশাদকে আবার জেলে নেয় শেখ হাসিনা, এবং 2001-এ এরশাদ ভোটে অংশগ্রহণ করতে পারে না। তখন বিএনপির সাথে জাতীয় পার্টির একটা জোট হওয়ার খুবই কাছাকাছি ছিল, কিন্তু ভোট আসার সময় দেখা গেল বিএনপি আর জাতীয় পার্টিকে জোটে নিল না। তো আমাদের পার্টির সিনিয়র মেম্বাররা বলে সেই সময় জামাতের প্রভাবের কারণে বিএনপি জাতীয় পার্টিকে নিতে পারেনি, এবং ভোটের সময় জাতীয় পার্টি একা হয়ে যায় এবং প্রথমবারের মতো মাত্র 16টি বা 14টি আসন পায়। ঠিক এরপরেই কিন্তু জাতীয় পার্টি সিদ্ধান্ত নেয় সামহাউ জোটে যেতে হবে, এবং সে কারণেই 2008-এ আওয়ামী লীগের সাথে জোট হয়, 6-এও জোট হয়, মহাজোট গঠন হয় 2004 সালে। ওই জোটের রাজনীতি শুরু হলো কিন্তু 2001-এ, তার আগ পর্যন্ত কিন্তু দলগুলো আলাদা আলাদাই ভোট করতো। আরেকটা বিষয় লক্ষণীয় আপনি যেটা
নির্বাচন আসলেই জাতীয় পার্টির ভিতরে এক ধরনের অস্থিরতা দেখা দেয়। হ্যাঁ, নির্বাচন এটা কেন? আসলেই না, যতবার জাতীয় পার্টি তার বিদ্যমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ততবার জাতীয় পার্টি ভেঙেছে। যেমন 96 থেকে 2000 পর্যন্ত জাতীয় পার্টি তখনকার আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিল। আনোয়ার হোসেন মঞ্জু আমাদের 16 জন এমপিকে নিয়ে আলাদা দল করে ফেললো সরকারি পৃষ্ঠপোষকতা। আনোয়ার হোসেন মঞ্জু নিজে বলেছেন যে আমি আওয়ামী উনি লীগের মন্ত্রী ছিলেন তো তখন। উনি তখন পানি সম্পদ মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের উৎসাহে আমি জাতীয় পার্টিকে ভেঙেছি উনি বলেছেন, কিন্তু আওয়ামী লীগ আমার মূল্যায়ন করেনি। এরপরে যখন আবার বিএনপির আমল আসলো, এরশাদ স্যার তখন সরকার বিরোধী অবস্থান নিলেন, নাজির রহমান মঞ্জুকে দলটা ভাঙা হলো। সর্বশেষ যেটি ভেঙেছে আমাদের দল, আমি মহাসচিব হওয়ার আগে বা ওই সময়টা, ওখানেও বর্তমান সরকারের সম্পূর্ণ ইঙ্গিত ছিল। বর্তমান সরকারই বলেছিল যে জিএম কাদেরকে বাদ দিয়ে আসেন, আমাদের মতো করে দল করেন, হ্যাঁ, জুলাই সনদের সাথে অ্যাডজাস্ট করেন, আন্দোলন নিয়ে পক্ষে কথা বলেন, ক্ষমা চান, আমরা আপনাদেরকে দল এস্টাবলিশ করে দেবো। কিন্তু জাতীয় পার্টি তৃণমূল এটা মেনে নেয়নি। জাতীয় পার্টি তৃণমূল জিএম কাদের সাথে থাকার কারণে সেই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে। আপনি বলতে পারেন যে জাতীয় পার্টি কেন এত ভাঙে, এটা আমাদের জন্য দুঃখজনক, সত্য। কিন্তু এখন আসলে কতগুলো জাতীয় পার্টির এখন বিভিন্ন স্প্লিট আমরা তো আছে? একটাই দেখছি, মানে লাঙ্গল তো একটাই আছে, লাঙ্গলে একটা আছে, কিন্তু একটাই আছে। বাইরেও তো অনেকগুলো এর বাইরে জাতীয়- থাকতে পারে, কিন্তু তারা তৃণমূলকে অ্যাট্রাক্ট করতে পারেনি, তারা নিবন্ধিত দল না, তারা ভোটে অংশগ্রহণ করেনি। প্রত্যেক সরকারই জাতীয় পার্টিকে ভেঙেছে, তবে মূলধারাটা সবচেয়ে শক্তিশালী আছে এবং আস্তে আস্তে আরও শক্তিশালী হচ্ছে। আপনি 1991 সালে জাতীয় পার্টির নির্বাচনের ফলাফলের রেজাল্টের কথা বলেছিলেন, 35টা আসন পায়। 96 সালের কথা বলেছেন, 32টা আসন পায়। এবং ভোটের সংখ্যাও যদি দেখেন, ভোটের পার্সেন্টেজ, সেখানেও আপনাদের পজিশন মোটামুটি রাইজিং পজিশনই ছিল। তারপর থেকে কিন্তু ভোটটা আপনাদের কমতে থাকে। আবার জামাত ইসলামীকে যদি দেখেন, 1991 সালে জামাত ইসলামী আসন পায় 18টা, ভোট পায় 12.13%। 1996 সালের নির্বাচনে জামাত ইসলামী আসন পায় 3টা, ভোট কমে দাঁড়ায় 8.61%। 2001-এর পরের নির্বাচন থেকে তারা জোটে গেছে, সেটা আমি এখানে একক শক্তি হিসেবে দেখানোর সুযোগ নেই। আবার 91 এবং 96 নির্বাচনে আপনি যেটা বলেছিলেন, 96তে আপনারা 91তে আসন পেয়েছিলেন 35টা, ভোট পেয়েছিলেন 12%। 96তে আপনারা আসন পেয়েছিলেন 32টা, ভোট পেয়ে বেড়ে দাঁড়ায় 16.40%। তো এই পরিবর্তিত প্রেক্ষাপটে জামাত ইসলামী এখন অনেক স্ট্রং হিসেবে আবির্ভূত হয়েছে, এখন ক্লোজ টু পাওয়ারও বলা হয়ে থাকে, ক্ষমতার কন্টেন্টার আওয়ামী লীগের অ্যাবসেন্সে। জাতীয় পার্টি কোথাও কোনো অবস্থান করে নিতে পারলো না কেন? জামাত ইসলামী ইতিহাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। মওদুদি সাহেবও এত শক্তিশালী জামাত কল্পনা করেছিলেন কিনা আমরা ডাউট করি। অবশ্যই তারা শক্তিশালী। বিগত 15 বছর তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে, ঝুঁকি নিয়েছে, ছাত্র ক্লাস 5 থেকে তারা ইনক্লুশন করেছে, ফ্রেশ ব্লাড ইনফ্লুশন তাদের দলে অনেক বেশি হয়েছে, গার্জিয়ানশিপ ছিল, ক্লাস 5 থেকে ভার্সিটি পর্যন্ত তারা একটা প্যাট্রনশিপ দিয়েছে, তারপরেও দিয়েছে। সো স্বাভাবিকভাবেই তারা শক্তিশালী। তবে জামাতের নেগেটিভ সাইড হচ্ছে, জামাতের বাইরে আবার বিশাল একটা অংশের জনগণ আছে যারা অন্য কোনো দলকেও ভোট দেবে কিন্তু জামাতকে ভোট দেবে না। জামাতের এই অবস্থানটা আছে। 71 জামাতের জন্য একটা বার্ডেন, এটা তারা ঝেড়ে ফেলতে পারেনি, বরঞ্চ আরও আঁকড়ে ধরেছে। এবার আন্দোলনের পরে আরও আঁকড়ে ধরেছে 71কে, এবং অনেকেই জামাতের ইন্ধনেই তত্ত্ব দিয়েছে যে 71 ওয়াজ ভারত পাকিস্তান যুদ্ধ, 71-এ জেনোসাইড হয়নি, এমন কথাও বলেছে। মুক্তিযুদ্ধের সংখ্যা কম, মানে শহীদের সংখ্যা, সব কিছু নিয়ে কিন্তু জামাত চ্যালেঞ্জ করেছে 71কে, যেগুলো তাদের জন্য প্রয়োজন ছিল না। জামাতের এই জিনিসগুলো নিষ্প্রয়োজন ছিল। তাদের কিছু ভালো জিনিস ছিল, ফাইন্যান্সিয়াল কিছু ট্রান্সপারেন্সি ইস্যুতে তারা বলতে পারতো, তারা সুশাসনের কথা বলতে পারতো, তারা দেশ চালাতে সক্ষম এটা প্রমাণ করতে পারতো, কারণ দল চালাতে তারা কিন্তু সক্ষম। তারা বড় বড় প্রতিষ্ঠান চালিয়েছে, জামাতের নিয়ন্ত্রণাধীন ব্যাংক বা বড় হসপিটাল, রোল মডেল আছে তাদের, কিন্তু সেগুলো না করে তারা কিন্তু 71কেই চ্যালেঞ্জ করেছে। পাকিস্তানকে বারবার নিয়ে আসছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর এই সময়ে এত বেশি বাংলাদেশে আসার কি দরকার আছে, আর তাতে বাংলাদেশের কি লাভ হচ্ছে? আমি মনে করি জামাত একটা শক্তিশালী দল হলেও একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে গেছে। ফর দ্য ফার্স্ট টাইম 24 সালের আন্দোলনের পরে সুযোগ ছিল তারা ওই ব্র্যাকেটের বাইরে চলে যেতে পারতো, কিন্তু তারা নিজেরাই আবার নিজেদেরকে ওই ব্র্যাকেটে নিয়ে আসছে। আমি পার্সেন্টেজটা বলতে পারবো না, অবশ্যই পার্সেন্টেজটা হাইয়েস্ট এভার। আর ভোট কমার ক্ষেত্রে দেখেন, যখনই জোট শুরু হলো তখন থেকেই এই জামাত এবং জাতীয় পার্টির ভোট কমে গেল। কারণ আপনাদের আসনেরগুলোতে আমরা 300 আসনে ভোট পেলাম না। প্রার্থী দিতে পারেন। 2001 সালে জামাত সবচেয়ে বেশি আসন পেয়েছে 2001 সালে, জি, সবচেয়ে কম ভোট পেয়েছে 2001 সালে। তো সেই হিসাবে তো আসলে জোটের কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। 14তে একটা ইনফর্মাল জোট ছিল, 18তে ফর্মাল জোট ছিল, 8-এ তো ফর্মাল জোট ছিল। এর ফলে
ন্যাচারালি আমাদেরও বিভিন্ন জায়গায় প্রার্থীরা ভোট না করতে করতে ভোটাররা একটু নিরুৎসাহিত হয়ে গেছে। তবে আমরা ৭১-এর পক্ষের দৃঢ় শক্তি, বহুত্ববাদের পক্ষের দৃঢ় শক্তি এবং আমাদের দেশ চালার অভিজ্ঞতা আছে। ৩২ নম্বর ভাঙ্গার আমরা প্রতিবাদই করেছি, আমরা সাহসিকতার সাথে করেছি। ছায়ানটের হামলার প্রতিবাদ করেছি। এই বিপুল অংশের জনগণের একমাত্র কণ্ঠস্বর কিন্তু এখন জাতীয় পার্টি। বিএনপি মধ্যপন্থার কারণে সকল বিষয়ে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করতে পারেনি। বিএনপির কাছে মনে হচ্ছে কোনো রকম ভোটটা করতে পারাটাই বিশাল সাফল্য। তো আমাদের কাছে মনে হচ্ছে প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা এই প্রতিবাদটা গত 1 বছর করেছি। এ কারণে বিপুল অঙ্কের লোক, বাংলাদেশের লোক জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। কিন্তু এটাকে ভোটে ক্যাশ করা অনেক কঠিন একটা এক্সারসাইজ। সেটা সুষ্ঠু ভোট হলে, শক্তিশালী প্রার্থী থাকলে, খরচপাতি করতে পারলে এটাকে আমরা ভোটে ক্যাশ করতে পারবো। 12ই ফেব্রুয়ারি ভোটের দিন আসতে এখন 1 মাসের কিছু বেশি সময় বাকি আছে। সামনে মেজর চ্যালেঞ্জগুলো কি দেখছেন পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে? আপনি যদি বিগত 20 দিনের ঘটনা প্রবাহ বাংলাদেশের দেখেন, শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো, সারা দেশ কেঁপে উঠল। এরপর উনি মারা গেলেন। উনি মারা যাওয়ার পরে বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচিতে আগুন দেওয়া হলো। রাষ্ট্র ছিল না, কিন্তু যখন আগুন দেওয়া হলো রাষ্ট্র চেয়ে চেয়ে দেখেছে। এবং আমি খুব দুঃখের সাথে দেখেছি সেনাবাহিনী আর পুলিশ আগুন দেওয়ার পরে বলছে 20টা মিনিট সময় দেন, ওনাদেরকে আমরা উদ্ধার করব। যারা আগুন দিয়েছে তারা বলছে 20 মিনিট দিতে পারবো না, তাড়াতাড়ি করেন। অর্থাৎ তাকে অ্যারেস্ট করার কথা ছিল, তাকে কর্ডন করা উচিত ছিল। তো রাষ্ট্র ছিল না প্র্যাকটিক্যালি। দেন শহীদ ওসমান হাদির হলো, জানাজা হলো, ব্যাপক লোকজন হলো। বেগম জিয়া মারা গেলেন, তার ব্যাপক জানাজা হলো, বিশাল আকারে, বাংলাদেশের লার্জেস্ট জানাজা হতে পারে এটা। তার আগে তারেক জিয়া আসলেন। অর্থাৎ 15 দিনে যে বিপুল ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটাই টার্নিং পয়েন্ট। সামনের 15 দিনে আরও অনেক ঘটনা ঘটে যেতে পারে। সো 12ই ফেব্রুয়ারি আসতে আসতে দেশের রূপরেখা কী দাঁড়াবে আমরা এটা খুব ডিফিকাল্ট টু সি। তবে আমি এক কথায় বলতে পারি, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন এখনও নির্বাচনের জন্য প্রস্তুত না। হতে পারে তারা কোনো আলাদিনের চেরাগের জন্য অপেক্ষা করছে, কোনো দত্ত এসে সব ঠিক করে দেবে। হতে পারে তারা ভাবছে আর্মি নামায় দিলে সব ঠিক হয়ে যাবে, হতে পারে। কিন্তু এই মুহূর্তে তারা সক্ষমতা নাই, কারণ তাদের সদিচ্ছা ছিল না। ভোটের ব্যাপারে সরকার প্রথম থেকেই কনফিউজ ছিল ডেট নিয়ে, কবে হবে, কেন আপনি ফেব্রুয়ারি 12 তারিখে ভোট করবেন, কেন ডিসেম্বরে না? এই প্রশ্নটার উত্তর আমি কখনো পাইনি। আমার একটা ধারণা ছিল, এটা অবশ্য আমার নিজস্ব অ্যানালাইসিস, যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে। সেই কেয়ারটেকার গভর্নমেন্টে জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ উনি হয়তো বা হেড হবেন অ্যাজ লাস্ট চিফ জাস্টিস। এই জন্য হয়তো বা এটাকে ফেব্রুয়ারিতে করা হয়েছে। কিন্তু আমরা তো দেখলাম যে সেদিকে দেশ যাচ্ছে না। তাহলে ফেব্রুয়ারিতে কেন করা হয়েছে, যার 5 দিন 10 দিন পরেই রমজান শুরু হবে? তো এগুলো তো আসলে খুবই সাসপিশিয়াস। এবং আমি মনে করি তারেক জিয়ার জীবনে 2টি পলিটিক্যাল মিস্টেক আমার মতে যদি হয়ে থাকে, একটা ঝুঁকিপূর্ণ, একটা হচ্ছে যখন আওয়ামী লীগ ব্যান হলো তখন বিএনপি নিশ্চুপ ছিল। বিএনপি তার আগ পর্যন্ত কিন্তু বলেছিল না আমরা ব্যান চাই না, বিচার চাই। আরেকটা হচ্ছে এই ভোটটা ডিসেম্বর থেকে যখন ফেব্রুয়ারিতে চলে গেল, এটাকে একদম খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে যে একটু পিছায় গেলে এটা 1 বছর পিছায় যাবে এবং পুরো কাঠামো এলোমেলো হয়ে যাবে, যদিও সেই সম্ভাবনা এখন কম। তাহলে তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ আছে, মেজর চ্যালেঞ্জ? আমি তো মনে করি ওনার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এত নির্যাতনের পরেও তার মার উপর যে নির্যাতন হয়েছে, তার উপর যে নির্যাতন হয়েছে, এরপরেও তাকে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা যেতে হবে। এটা তার জন্য একটা মানসিক দ্বৈত সত্তা। একদিকে তার প্রতিশোধ নেয়ার বা বাদ দেয়ার অসাধারণ ক্ষমতা তার হাতে চলে আসছে। উনি চাইলে ওনার সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিয়ে নিতে পারবেন, যা বলবেন তাই হবে এক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রপ্রধান হতে গেলে, রাষ্ট্রনায়ক হতে গেলে, রাষ্ট্রপ্রধানও না, তাকে ওই প্রতিশোধের ট্র্যাপে পা দেওয়া যাবে না। তার আশেপাশের লোকজন বা অনেকেই তাকে প্রতিশোধে উদ্বুদ্ধ করবে। প্রতিশোধে উদ্বুদ্ধ না হয়ে উনি যদি দেশ গঠন করেন সকলকে নিয়ে, উনি ওনার বাবার রিপ্লেসমেন্ট হয়ে যাবেন বা এক্সিডও করতে পারেন। দেখুন, বঙ্গবন্ধু কিন্তু 72 সালে এসে বলেছিল সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। কি অসাধারণ একটা বক্তব্য! না হলে বাংলাদেশে কী পরিমাণ রাজাকার সেই সময় গণপিটুনিতে মারা যেত, কী পরিমাণ লোকের বাড়ি লুট হতো, কী পরিমাণ অস্ত্র ছিল সেই সময়, চিন্তা করে দেখেন মুক্তিযোদ্ধাদের হাতে। তো উনি কিন্তু সেটা করেননি। তো তারেক জিয়ার অনেক দিন পর দেশ গঠনের সুযোগ ডক্টর ইউনূস পেয়েছিলেন, উনি এটা নষ্ট করেছেন। উনি আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে বেরোতে পারেননি। আওয়ামী লীগ তাকে যে অপমান করেছে,
ওনাকে 12 তলা উঠিয়েছে, খাঁচায় দিয়েছে, ওনার প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চেষ্টা করেছে, ওই রাগ ক্ষোভ দোষ থেকে উনি উঠতে পারেননি, অথবা উনি ইসলামিক শক্তি দ্বারা পরিবেষ্টিত হয়ে গিয়েছিলেন এবং তাদের পরামর্শ নিয়ে উনি দেশ চালিয়েছেন। তো যেটাই হোক, উনি সুযোগটা হারিয়েছেন। সেই সুযোগটা এখন তারেক জিয়ার হাতে আসতে যাচ্ছে হয়তোবা। সেটা উনি যদি সকলকে নিয়ে করতে পারেন, ওয়াইজম্যান কাউন্সিল করে, বাংলাদেশে ওয়াইজম্যানের কোনো অভাব নেই, প্রচুর সচিব আছে, শেষ করে দিচ্ছে, প্রচুর সচিব আছে যারা রাষ্ট্র পরিচালনা বোঝে, সেনাপ্রধান আছে, সাবেক সেনাপ্রধান আছে, পুলিশের আইজিপিরা আছে, রাজনীতিবিদ আছে, আপনি 100 লোক পাবেন প্রত্যেক সেক্টরে। তাদেরকে নিয়ে উনি যদি আলোচনা করে দেশ চালান, আমার বিশ্বাস উনি দেশ ভালো চালাতে পারবেন। অতীত থেকেও তাকে শিক্ষা দিতে হবে। 2001 থেকে 2006 কী ঘটেছিল বাংলাদেশে, সেগুলো যেন রিপিট না হয়, সেটা তাকে দেখতে হবে। তারেক রহমানের বিএনপি একটা জোটের নেতৃত্ব দিচ্ছেন, জামাত ইসলামীর নেতৃত্বে আরেকটা প্রধান জোট আছে। বেসিক্যালি দুইটা জোটেরই তো একটা বড় ব্যাটল হতে যাচ্ছে। তো জামাত ইসলামীর চিফ আমির ডাক্তার শফিকুর রহমান, তার সামনে কি কি চ্যালেঞ্জ আপনার বিবেচনায় আছে বা আপনার অ্যানালাইসিসে? জামাতের সাথে জোটে যারা আছে তাদের অনেকেরই নিজস্ব ভোট ব্যাংক আছে, চরমোনাইয়ের অনেক ভোট আছে, অন্য অনেক আরেকটি দলেরও ভোট আছে। বিএনপির সাথে যারা আছে তাদের সাশ্রয় নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই, তাদেরকে বিএনপির পাশ করাতে হচ্ছে। যেমন রাশেদ, আমাদের গণ অধিকার পরিষদের আমাদের স্নেহধন্য, তাকে কিন্তু তার এলাকায় কোনো অবস্থান সে তৈরি করতে পারেনি, মাইনাস বিএনপি যদি তাকে অবস্থান দেয় সে অবস্থান পাবে, না হলে পাবে উনি তো না। বিএনপিতে জয়েন করেছে, বিএনপি জয়েনও করতে বাধ্য হয়েছে। সে জাতীয় পার্টিকে গালিগালাজ করে, জিএমকাদেরকে গালিগালাজ করে, জাতীয় পার্টির ব্যান চেয়ে নিজের দল থেকে পদত্যাগ করে এখন ধানের শীষ নিয়ে ভোট করছে। তো সেক্ষেত্রে আমি মনে করি জনাব শফিকুর রহমান উনি সজ্জন ব্যক্তি, এবং উনি কিন্তু প্রথম দিকে এসে বলেছিলেন আমরা সবাইকে ক্ষমা করে দিচ্ছি, উদার হাতেই উনি মনে হয় জামাত চালাতে চেয়েছিলেন। কিন্তু এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, উনি হয়তো পরবর্তী দলীয় আভ্যন্তরীণ চাপে তার সেই শক্ত অবস্থানটা ধরে রাখতে পারেন নাই। উনি জামাতের ট্রেডিশনাল পলিটিক্সই ব্যাক করতে হয়েছে, অনেকবার ক্ষমাও চেয়েছেন। অনেকেই মনে করে শুধু দলের ভিতর নাকি পারিপার্শ্বিক চাপ হচ্ছে? পারিপার্শ্বিক চাপের থেকেও দলের ভিতরটাই আমি মনে করি বেশি, কারণ ওই যে চাপটা দিচ্ছে তার মধ্যে জামাতই সবচেয়ে বড় স্টেক। তো আমি মনে করি উনি ওনার প্রতি অনেকেরই, উনি বাংলাদেশের প্রথম জামাতের আমির যাকে ওনার দলের বাইরেও অনেকে পছন্দ করে, ভোট দেবে কিনা যায় না কিন্তু পছন্দ করে, তার কথাবার্তা, তার চালচলন, তার হাসি, তার বিনয় ভাব। তো এটা জামাতের জন্য একটা অ্যাসেট, কারণ জামাতের লোকজন তো হার্ডকোর পলিটিক্স করে, নিজের দলের বাইরে তারা খুব মেশেও না, নিজের দলের বাইরে সমর্থন দেয়ও না, পায়ও না। উনি কিন্তু একটু গ্রহণযোগ্যতার লেভেলটা বেশি ছিল, সেটাকে ওনারা কাজে লাগাতে পারতেন যদি ওনারা ইনক্লুশন করতেন, যদি উনি সকলকে সাথে নিতে পারতেন। হ্যাঁ, যেমন জাতীয় পার্টিকে এত নির্যাতন করা হয়েছে, উনি কোনো মন্তব্য করেননি, আমরা আশা করেছিলাম উনি একটা মন্তব্য করবেন। জামাত ইসলামী তো জাতীয় পার্টির নিষিদ্ধ করা হোক সে দাবির পক্ষেও আন্দোলন করেছে। ঠিক ফর্মালি করেনি, তবে তাদের ব্যানারে লেখা ছিল। আমি বলবো জামাত ইসলামী এই বিষয়ে জোরদার আন্দোলন করেনি, এই বিষয়টা তারা আউটসোর্স করে দিয়েছিল গণ অধিকার পরিষদকে, অথবা আউটসোর্স করে দিয়েছিল এনসিপিকে। তো খুব বিনয়ের সাথে তারা 5 দফা দাবি নিয়ে যে আন্দোলন করছিল কিছুদিন, তখন কিন্তু দাবিতে ছিল, নিচে খুব ছোট করে লেখা ছিল যেটা বলছিলেন ডাক্তার শফিকুর রহমানের সামনে চ্যালেঞ্জ। ডক্টর শফিকুর সাহেবের চ্যালেঞ্জ হবে এটাই যে 71 ব্যাগেজ নিয়ে আপনি ভোট, একটা বিশাল অংশের ভোটার প্রথমেই জামাতকে ভোট দেবে না 71 ব্যাগেজের কারণে, একটা বিশাল অংশের ভোটার প্রথমেই ভোট দিবে না আওয়ামী লীগ ব্যানের পিছনে, তারা মনে করে জামাতের দায় আছে, এটা আওয়ামী লীগের সমর্থকরা মনে করবে। আরেকটা হচ্ছে অনেকের মধ্যেই ভয় আছে জামাত কখনো ক্ষমতায় আসলে নারীর স্বাধীনতা থাকবে না। জামাতে আমির সাহেব বলেছেন যে নারীরা 5 ঘন্টা কাজ করবে, এটা সম্পূর্ণ আনরিয়ালিস্টিক কথাবার্তা। আপনি বাংলাদেশে গার্মেন্টসের মেয়েরা 8 ঘন্টার চাকরি করার জায়গায় 16 ঘন্টা কাজ করে 2 পয়সা বেশির জন্য, এই টাকাটা তার দরকার তার খাওয়ার জন্য, তার বাচ্চার জন্য, তার বাবা মার জন্য। সেখানে সে 5 ঘন্টা কাজ করবে, আর বাকি টাকা কে দেবে? রাষ্ট্র দেবে। রাষ্ট্রের টাকা পাবে কোথায়? তো এটা একটা আমি মনে করি পলিটিক্যাল ক্যামোফ্লেজ। তার জন্য এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে তার জন্য ডেফিনেটলি 32 নম্বর ভাঙা হয়েছে, তারা বাধা দিতে পারেনি। অনেকগুলো কাজ ঘটেছে যেগুলো জামাত চাইলে বাধা দিতে পারতো, এই যে বাধা না দেওয়ার দায়, এটা ভোটের মাঠে তারা কিছুটা অনুভব করবে। তবে আপনি কি বলতে চাইছেন মব ভায়োলেন্সের দায় জামাতকে বহন করতে হবে? অফকোর্স বহন করতে হবে, মব ভায়োলেন্সের দায় জামাতকে বহন করতে হবে, কারণ যারা মব করেছে তারা ঘুরে ফিরে জামাতেই ব্যাক করছে এবং তারা ভবিষ্যতে জামাতেই যাবে। এটার মধ্যে একটা যোগসূত্র আছে, যেটা আমি বলেছিলাম যে জামাত অনেকগুলো এজেন্ডা ছোট ছোট দলগুলোকে আউটসোর্সিং করে দিয়েছিল, এনসিপিকে কিছু, গণ অধিকার পরিষদকে কিছু, এবি পার্টিকে কিছু, বিশেষ করে মানুষকে গালি দেওয়ার এজেন্ডাটা, গালি দেওয়ার দায়িত্বটা তারা ভাগ করে দিয়েছিল। তো সেটা প্রকাশ হয়ে গেছে এখন।
বাট অবশ্যই প্রশাসনে জামাতের তীব্র একটা ইনফ্লুয়েন্স আমরা অনুভব করছি, এবং একটা ইঞ্জিনিয়ারিংও হতে পারে ভোটে। একটা মেকি ভোট হতে পারে, একটা পাতানো ভোট হতে পারে, একটা প্রি ডিসাইডেড ভোট হওয়ার সম্ভাবনা আছে। তো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই জামাত যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে। আপনাদের দলীয় প্রধান জিএম কাদেরের সামনের চ্যালেঞ্জগুলো কি কি আছে? উনিও তো নির্বাচন করছেন। ওনার প্রথম চ্যালেঞ্জ হচ্ছে উনি ভালো মানুষ। ঠিক ভালো মানুষের জন্য বাংলাদেশের রাজনীতিতে খুব কঠিন। দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে আমাদের দলের উইনেবল ক্যান্ডিডেট আছে, উইনেবল সিট আছে, কিন্তু প্রশাসনিক একটা বিরূপ ভাজন আছে। যেহেতু যে আপনি বললেন ঐক্যমত কমিশন আমাদেরকে ডাকেনি, ইউনুস গভর্নমেন্ট আমাদেরকে ডাকেনি, না ডাকার কারণে প্রশাসন একটা মেসেজ নিয়েছে যে জাতীয় পার্টি এই সরকারের সাথে সমর্থনযুক্ত দল না, অথবা এই সরকারের আশীর্বাদ পুষ্ট দল না, অথবা এই সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ দল না। এই প্রশাসনিক মেসেজটা ভয়াবহ হতে পারে ভোটের সময়। তো প্রশাসন নিরপেক্ষ রাখাটাই জাতীয় পার্টির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের পার্টির ক্যান্ডিডেটদের অনেকেরই ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, যেহেতু আমরা 91 পরে কখনো ক্ষমতায় ছিলাম না, তো সেখানে ফাইন্যান্স একটা বড় প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হবে হচ্ছে মব। আমরা জায়গায় জায়গায় মবের ভিকটিম হতে পারি, এবং দেখা যাবে ভোটের কৌশল বাদ দিয়ে আমাদের মব ঠেকাতে ব্যস্ত রাখা হবে। এটাও কিন্তু একটা কৌশল যে আমাদেরকে মব দিয়ে ব্যস্ত রাখা হবে। তো এই সমস্ত চ্যালেঞ্জগুলো কোনোটাই খুব ম্যাসিভ আমি এটা বলবো না। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি স্ট্রংলি সারভাইভ করে গেছে। বিপুল একটা ষড়যন্ত্র ছিল, বিরাট ষড়যন্ত্র ছিল, দলের ভেতরে দলের বাইরে সব মিলিয়ে। ইনফ্যাক্ট ওই আগস্টের পরে জাতীয় পার্টির অবস্থান আর এখনকার অবস্থান কিন্তু অনেক শক্তিশালী, এবং সেটা আমাদের দলের নেতাকর্মীদের ভালোবাসার কারণে হয়েছে। জিএম কাদেরের ব্যক্তিগত ক্যারিশমা, ব্যক্তিগত সুনাম, ইমেজ এবং নেতৃত্বের কারণে হয়েছে। শামীম হায়দার পাটোয়ারি, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।